फ्रेंड्स वेलकम टू आवर चैनल प्रीमियम बायोलॉजी वाला চ্যানেলে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের যে গ্যাসের আচরণের চ্যাপ্টারটা চলছিল আজ তার নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখব আদর্শ গ্যাস সমীকরণ এবং সেখান থেকে সার্বজনীন গ্যাস ধ্রুবক এবং তার মানগুলো আমরা আজকে দেখব। আগের দিনে আমরা পড়েছিলাম গেলুসাকের গ্যাস আয়তন সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্রের মাধ্যমে গেলুসাকের গ্যাস আয়তন সূত্রের প্রমাণ। তো আজকে আমরা দেখব আদর্শ গ্যাস সমীকরণ এটা কি এবং এটার সমীকরণটা কি জিনিস সেটা একবার দেখব। চলো ঠিক আছে, শুরু করা যাক তাহলে আজকের ক্লাসটা। আদর্শ গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ কাকে বলছে? বলছে চাপ, গ্যাসের চাপ, আয়তন, উষ্ণতা এবং মোল সংখ্যা, এই চারটে রাশি, চাপ, আয়তন, উষ্ণতা এবং মোল সংখ্যা, এই চারটে রাশি দ্বারা গ্যাসের যে কোনো অবস্থাকে আমরা ব্যাখ্যা করতে পারি। গ্যাসের যে কোনো অবস্থাকে আমরা ব্যাখ্যা করতে পারি চাপ, আয়তন, উষ্ণতা এবং মোল সংখ্যা দ্বারা। তাই এই চারটে রাশি সম্পর্কিত একটা সমীকরণ যেটা হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র নিয়ে গঠিত, এই চারটে রাশি দ্বারা সেই সমীকরণটাকে আমরা কি বলছি? আদর্শ গ্যাস অবস্থার সমীকরণ বা আদর্শ গ্যাস সমীকরণ বলছে। তাহলে সূত্রটা কিভাবে আসছে চলো দেখে নেওয়া যাক। বলছে যদি n মোল আদর্শ গ্যাসের জন্য, এটা যেহেতু আদর্শ গ্যাস বলে দিচ্ছি তাই আদর্শ গ্যাস বলে দিতে হবে, n মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের যদি আয়তনটা v হয়, আয়তনটা যদি v হয়, চাপটা যদি p হয়, চাপ যদি p হয়, তাহলে কি হবে? এখানে আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র এগুলো আমরা লিখতে পারবো। দেখো তাহলে বয়েলের সূত্র কি ছিল? বয়েলের সূত্র ছিল v ভার্সাস 1/p, অর্থাৎ তার আয়তনটা, গ্যাসের আয়তনটা তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক ভাবে পরিবর্তিত হয় যখন কোনগুলো ধ্রুবক থাকে, যখন গ্যাসের ভর বা মোল সংখ্যা এখানে বলতে পারো, গ্যাসের ভর মানে এখানে মোল সংখ্যা n, আর উষ্ণতা, গ্যাসের উষ্ণতাটা যখন স্থির বা কনস্ট্যান্ট। এটা ছিল বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্রটা পেলাম। এবার আমরা যেহেতু বলেছি আদর্শ গ্যাস অবস্থার সমীকরণ মানে কি? বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়, বয়েলের সূত্র এটা পেলাম। এবার চার্লসের সূত্রটা কি ছিল? চার্লসের সূত্র এখানে কেলভিন স্কেলে চার্লসের সূত্রটা, অর্থাৎ চার্লসের সূত্রের যে বিকল্প রূপটা সেটা আমাদের দেখতে হবে। চার্লসের সূত্র কেলভিন স্কেলে বা পরম স্কেলে কি ছিল? চার্লসের সূত্র ছিল কার সাথে কার সম্পর্কিত? আয়তনের সাথে উষ্ণতা। ঠিক আছে, আয়তনের সাথে উষ্ণতা সরল সম্পর্ক। এই উষ্ণতা কি? পরম উষ্ণতা, যেটা কেলভিন স্কেলে উষ্ণতার মান। এখানে কোন দুটো রাশি স্থির ছিল? এখানে গ্যাসের ভর এবং চাপ, এই দুটো স্থির ছিল। আর কি? অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র কি বলেছিল? অ্যাভোগাড্রো সূত্র কার সাথে কার সম্পর্কিত? অ্যাভোগাড্রো সূত্র গ্যাসের আয়তনের সাথে মোল সংখ্যা, গ্যাসের আয়তনের সাথে মোল সংখ্যা সম্পর্কিত। কি বলা ছিল? যে গ্যাসের আয়তনটা তার মোল সংখ্যার সমানুপাতিক, অর্থাৎ গ্যাসের অণু সংখ্যা বা মোল সংখ্যা বাড়লে গ্যাসের আয়তনটা বাড়বে। এখানে কোন দুটো স্থির? এখানে চাপ ও উষ্ণতা, নির্দিষ্ট উষ্ণতা এবং নির্দিষ্ট চাপে বলা ছিল। তাহলে এইগুলো ছিল আমাদের চার্লসের সূত্র, বয়েলের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র। এবার এই তিনটে রাশির সমন্বয় করা হচ্ছে, অর্থাৎ যৌগিক ভেদ। ম্যাথামেটিক্সের একটা জিনিস আছে যেটা যৌগিক ভেদ বলা হয়। সেই যৌগিক ভেদের সূত্রানুসারে এই তিনটেকে যদি একত্রে করে দিই এবং এই রাশিগুলো যদি পরিবর্তনশীল হয়, এখানে যেগুলো স্থির ধরেছিলাম, ধ্রুবক ধরেছিলাম, সেই রাশিগুলো যদি পরিবর্তনশীল হয়, অর্থাৎ পি, ভি, টি, এন, এই চারটি রাশি যখন পরিবর্তনশীল, চারটি রাশি যখন পরিবর্তনশীল, এটা খুব ইম্পর্টেন্ট। চারটি রাশি যদি পরিবর্তনশীল না হয় আমি এদের মধ্যে সম্পর্কটা একসাথে লিখতে পারবো না। ঠিক আছে, তাহলে এই রাশিগুলো যখন পরিবর্তনশীল তখন যৌগিক ভেদের সূত্রানুসারে আমরা কি লিখতে পারছি? যৌগিক ভেদের সূত্র থেকে পাই এই তিনটে রাশিকে সমন্বয় করে কি পাবো? দেখো, এন আর টিটা সরল সম্পর্কিত আর পিটা ব্যস্ত সম্পর্ক। তাহলে আয়তনের সাথে এন আর টি এরা উপরে আছে আর চাপটা নিচে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। চাপটা আর আয়তন, এই গ্যাসের মোল সংখ্যাটা এবং উষ্ণতাটা এরা সরল সম্পর্ক আয়তনের সাথে। ঠিক আছে, তাহলে এখানে কি কন্ডিশন? কন্ডিশন হয়েছে যেটা বললাম, কন্ডিশন ভি, পি, ভি, টি, এন, অর্থাৎ চাপ, আয়তন, উষ্ণতা এবং মোল সংখ্যা এগুলো সবই পরিবর্তনশীল হতে হবে। এবার দেখো, সমানুপাতিক চিহ্নটা তুললে একটা ধ্রুবক আসে, সেই ধ্রুবকটাকে এখানে আর দিয়ে ডিনোট করা হচ্ছে। আমরা আগে যে ধ্রুবক গুলো লিখেছিলাম, সমানুপাতিক ধ্রুবক গুলো, সেগুলো সব কে দিয়ে লিখেছিলাম, এখানে কিন্তু আর দিয়ে ডিনোট করা হচ্ছে। ভি সমান কে আর এন টি বাই পি। ঠিক আছে, আর এন টি বাই পি। তাহলে দেখো কোনাকুনি গুণ করলে আমাদের কি আসবে? পিভি সমান এনআরটি, পিভি সমান এনআরটি। এই আরটাকে কি বলছে? আরটাকে বলছে মোলার গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক বলছে এটাকে। ঠিক আছে, এই যে পিভি সমান এনআরটি যেটা পেলাম, এটাই কিন্তু আদর্শ গ্যাস অবস্থার সমীকরণ বা আদর্শ গ্যাস সমীকরণ। দেখো এখানে চাপ, আয়তন, উষ্ণতা এবং গ্যাসের মোল সংখ্যা, এই চারটে রাশি রয়েছে। এই পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটাকে আমরা কি বলছি? আদর্শ গ্যাস অবস্থার সমীকরণ
বা আদর্শ গ্যাস সমীকরণ বলছি। এই আরটাকে এখানে কি বলা হচ্ছে, আরটাকে বলছে মোলার গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, সর্বজনীন গ্যাস ধ্রুবক। কেন সর্বজনীন বলছে, কেন সর্বজনীন বলছে, বলছে এক মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে, যদি গ্যাসটা আদর্শ গ্যাস হয়, এক মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে এই আর এর মানটা কিন্তু সবার ক্ষেত্রে সমান, যে কোনো গ্যাসের ক্ষেত্রে। তাহলে এক মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে আর এর মানটা সমান, এক মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে আর এর মান একই হয়, সেই জন্য এটাকে সর্বজনীন বলছে, অর্থাৎ সবার ক্ষেত্রেই প্রযোজ্য, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, এটাই তাহলে গেল আদর্শ গ্যাস সমীকরণ। এবার এখান থেকে আমরা আর এর মাত্রাটা বার করব এবং আর এর একক বার করব, মাত্রিক বিশ্লেষণের মাধ্যমে আর এর একক। ঠিক আছে, তাহলে চলো এটা আদর্শ গ্যাস সমীকরণটা গেল। এবার মাত্রিক বিশ্লেষণের মাধ্যমে মাত্রা দিয়ে আর এর এককটা কিভাবে বার করা যায় সেটা আমরা এবার দেখব। তাহলে হেডিং দিয়ে আমরা মাত্রিক বিশ্লেষণের মাধ্যমে, তাহলে আগে মাত্রাটা দেখব এবং তারপর এককটা। মাত্রিক বিশ্লেষণের মাধ্যমে আর এর একক নির্ণয়, এটা তোমাদের অনেক সময় পরীক্ষায় আসে। ঠিক আছে, মাত্রিক বিশ্লেষণের মাধ্যমে আর এর একক নির্ণয়। তাহলে আমরা আদর্শ গ্যাস সমীকরণ কি পেয়েছি, পিভি সমান এনআরটি। ঠিক আছে, তাহলে ওটা লিখে নাও। এবার ওখান থেকে আর এর জায়গাটা আমরা আসবো, পিভি সমান এনআরটি। তাহলে ফার্স্ট এটা লিখে নিই, পিভি সমান এনআরটি, বা আর সমান কি আসবে, পিভি বাই এনটি। তাহলে এখানে বাকি রাশিগুলো তো আমাদের সব জানা। পিটা কি চাপ গ্যাসের, বিটা আয়তন, এনটা মোল সংখ্যা এবং টিটা কেলভিন স্কেলে উষ্ণতাটা। তাহলে দেখো যদি মাত্রা বার করতে চাই তাহলে এখানে কি হবে, চাপের মাত্রা, চাপের মাত্রা ইন্টু আয়তনের মাত্রা বাই মোল সংখ্যা, মোলের মাত্রা, মোল সংখ্যার মাত্রা, আর উষ্ণতার মাত্রা, কেলভিন স্কেলে উষ্ণতার মাত্রা, কেলভিন স্কেলে উষ্ণতার মাত্রা। এটাকে আমরা কে দিয়ে লিখবো, অনেক জায়গায় থিটা দিয়ে লেখে, ক্যাপিটাল থিটা। ঠিক আছে, তাহলে চাপের মাত্রা দেখো, চাপ সমান আমরা কি জানি, চাপ সমান হচ্ছে আবার বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। বলের মাত্রা কি, বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2, আমরা সবাই জানি, ছোট থেকে পড়ে আসছি। আর ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার। তাহলে এটা করলে আমাদের কি আসবে, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে চাপের মাত্রা। তাহলে চাপের মাত্রাটা আমরা ওখানে লিখে দিই, চাপের মাত্রা হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। আয়তনের মাত্রা, আয়তন মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ তিনটে দৈর্ঘ্যের গুণফল, অর্থাৎ এল কিউব। আয়তনের মাত্রা এল কিউব। আর মোলের মাত্রাকে আমরা মোল দিয়েই লিখি, আর উষ্ণতার মাত্রাটাকে, কেলভিনের মাত্রাটাকে কে দিয়ে লিখি। এটাকে অনেক জায়গায় কেলভিনের গেলে উষ্ণতার মাত্রাটাকে অনেক জায়গায় ক্যাপিটাল থিটা দিয়ে লেখা হয়, ক্যাপিটাল থিটা। ঠিক আছে, আবার অনেক জায়গায় কে দিয়েও লেখা আছে, দেখবে তোমরা, আমরা কে দিয়ে লিখবো। তাহলে দেখো মাত্রাটা কি আসছে ফাইনালি, ফাইনালি যদি দেখা যায় মাত্রাটা আসবে, দেখো এখান থেকে এল কিউব আর এখানে এল টু দি পাওয়ার -1, তাহলে এল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এটা এলো। আর এখানে কি, মোল ইনভার্স, মোল ইনভার্স আর কেলভিন ইনভার্স, এটাই গেল হচ্ছে আমার আর এর মাত্রা। এবার এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা কি কার মাত্রা তোমরা জানো, এটা কার মাত্রা তোমরা জানো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। দেখো বলের সাথে যদি আমরা, বলের মাত্রা আমরা এখানে লিখেছি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এই বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2 এটা লিখেছি। এর সাথে যদি আমরা সরণ গুণ করি, সরণ, অর্থাৎ আর একটা যদি এল গুণ করে দিই তাহলে কি আসছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। দেখো এই মাত্রাটা চলে আসছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। বল ইন্টু সরণ, এটা কোন রাশিকে ডিনোট করছে, বল ইন্টু সরণ কিন্তু কার্যকে ডিনোট করছে, কার্য সমান বল ইন্টু সরণ, কার্য বা শক্তি। তাহলে কার্য বা শক্তির মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এখানে থেকে আমরা যদি মাত্রিক বিশ্লেষণের মাধ্যমে করি তাহলে শক্তির মাত্রা, শক্তির মাত্রা বাই মোল আর কেলভিন। ঠিক আছে, মোল আর কেলভিন। তাহলে শক্তি, এখান থেকে আমরা এককটা বলতে পারি, শক্তির একক কি হয়, শক্তির একক হয় এসআই তে, যদি লিখি শক্তির একক কি হয় এসআই তে, এসআই তে শক্তির একক হয় জুল। তাহলে শক্তির একক জুল। আমরা যদি এসআই তে এককটা লিখি, আর এর এককটা তাহলে লিখছি আমরা এবার জেইউএলই, জুল। ঠিক আছে, শক্তির মাত্রাটা এখান থেকে শক্তির এককটা লিখলাম জুল, আর মোল নিচে আছে তার মানে মোল ইনভার্স হয়ে যাবে উপরে উঠলে,
আর কেলভিনটা উপরে উঠলে কেলভিন ইনভার্স হয়ে যাবে। তাহলে এটা গেল এসআই এককে আর এর মাত্রা, ক্যাপিটাল আর এর মাত্রাটা হচ্ছে জুল, মোল ইনভার্স এবং কেলভিন ইনভার্স। যদি সিজিএস এককে করি, সিজিএস এককে সিজিএস এ শক্তির মাত্রা কি, শক্তির একক কি সিজিএস এ শক্তির একক আর্গ। তাহলে আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। মোল ইনভার্স আর কেলভিন ইনভার্সটা যে কোনো এককের জন্য, যে কোনো ইউনিটের জন্য, এসআই ইউনিট হোক সেটা সিজিএস ইউনিট হোক, মোল ইনভার্স কেলভিন ইনভার্সটা থাকবে। ঠিক আছে। আর একটা দেখো ব্যবহারিক একক, যেটা বলছে ব্যবহারিক একক, যেটাকে বলছে ব্যবহারিক একক, আর এর ব্যবহারিক একক, সেটা কি আসছে লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। লিটার এটিএম এটা কেন লিখলাম, লিটার মানে হচ্ছে আয়তন আর এটিএম মানে চাপ। তাহলে পিভি, আমরা এই পিভি গুণফলটা কি ডিনোট করছে, একটা শক্তিকে ডিনোট করছে, যেহেতু এটা শক্তির মাত্রা আছে। তাহলে পিভি এর গুণফলটা একটা শক্তিকে ডিনোট করছে, যেটা জুল বা আর্গ বা লিটার এটিএম। আর বাকিগুলো দেখো সব সেম আছে, মোল ইনভার্স কেলভিন ইনভার্স, মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটাও মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে এটা গেল আর এর একক, আর এর একক। এবার আর এর মানগুলো আমরা দেখবো, কোন এককে আর এর মান কিরকম হচ্ছে সেটা দেখবো। এবং এসটিপির জন্য স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেসার, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 1 অ্যাটমসফিয়ার প্রেসার। ঠিক আছে। তাহলে দেখো আর এর মানটা দেখা যাক কিরকম আসছে। আর এর মান দেখো, তাহলে আর সমান আমরা কি পেয়েছি, পিভি বাই এনটি, পিভি বাই এনটি। এখন এক মোল এসটিপি তে 1 মোল আদর্শ গ্যাসের জন্য আর এর মান যদি আমরা বার করতে চাই, এসটিপি মানে কি বললাম, 0 ডিগ্রি সেলসিয়াস, এটাকে যদি ক্যাপিটাল টি এ লিখি প্লাস 273 মানে 273 কেলভিন, কেলভিন স্কেলে লিখলাম। এনটা কি 1 মোল বলেছি, 1 মোল আদর্শ গ্যাস, এন এর মান 1। চাপ পি, পিটার ইউনিট কি এসআই তে নিউটন পার মিটার স্কয়ার। পি এর মান কত হয় এসটিপি তে, পি এর মান 1 এটিএম, যদি এটিএম এ বসাই 1 এটিএম। ঠিক আছে। আর ভি এর মানটা কত, 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয় এসটিপি তে 22.4 লিটার। ঠিক আছে। লিটার এটিএম এ বসালে ভি এরটা 22.4। তাহলে এই মানগুলো যদি বসিয়ে দিই আর এর মান কত পাবো, দেখো আর এর মান আমরা যদি এগুলো বসিয়ে দিই 1 × 22.4 বাই 1 × 273, এটা যদি বসাই আমাদের আসবে 0.082, এই ভ্যালুটা আসবে। আর এই ইউনিটটা কোনটায় বসিয়েছি দেখো, সব লিটার, এটা লিটারে, এটা এটিএম এ, এটা কেলভিনে। তাহলে আমাদের নিশ্চয়ই এই ইউনিটটা হবে, অর্থাৎ ব্যবহারিক এককটা। তাহলে এটা কত আসবে, 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা হচ্ছে আর এর ব্যবহারিক এককের মানটা, যেটা এসটিপি তে এসটিপি তে 1 মোল গ্যাসের জন্য, 1 মোল গ্যাসের জন্য যে কোনো আর এর মান কত হবে 0.082। এবার যদি আমরা এসআই এককে করি, তাহলে এসআই এককে করতে গেলে এই পি ভি এগুলো আমাদের এসআই এর মান দরকার। উষ্ণতাটা আর মোলটা একই থাকবে, 273 আর 1 মোলই থাকবে, শুধু চাপটা কত হয়ে যাবে, সাধারণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত যদি আমরা এসআই তে বলি 1.01325 × 10⁵ পাস্কেল বা নিউটন পার মিটার স্কয়ার। আর আয়তনটা 22.4 লিটার, ওটাকে আমাদের কি করতে হবে, মিটার কিউবে নিয়ে আসতে হবে। মিটার কিউবে 22.4 লিটার মানে ডেসিমিটার কিউব। তাহলে ডেসিমিটার কিউব থেকে মিটার কিউবে যেতে গেলে 10⁻³ মিটার কিউব। দেখো সবগুলো এসআই তে পেয়ে গেলাম। তাহলে এসআই তে যদি মানগুলো বসাই আমরা এসআই তে আর এর মান পাবো কত, প্রথমটা চাপের মান 1.01325 × 10⁵, আয়তনটা কত, এই যে 22.4 × 10⁻³ আর এগুলো তো একই থাকবে সবার ক্ষেত্রে 1 × 273। এটা করলে আমরা পাবো 8.314। এবার এসআই তে ইউনিটটা কি ছিল, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, লিখে দাও জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা হচ্ছে এসআই এককে আর এর মান এসটিপি তে, এবং 1 মোল গ্যাসের জন্য এসআই এককে আর এর মান 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এবার যদি আমরা এসআই ইউনিট থেকে সিজিএস ইউনিটে যেতে চাই, দেখো বাকিগুলো তো সবার ক্ষেত্রে সেম থাকবে, আমরা ইউনিটটা দেখলাম, শুধু জুলটা কি হয়ে গেছিল আর্গ। এবার আমরা কি জানি 1 জুল সমান কত আর্গ, 1 জুল সমান 10⁷ আর্গ, এটা আমরা জানি। তাহলে জুল থেকে আর্গে কনভার্ট করতে গেলে আমাকে 10⁷ দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যাবে। তাহলে এই মানটা একই থাকবে 8.314, কিন্তু শুধু 10⁷ একটা গুণ হয়ে যাবে, যেটা আর্গ হয়ে যাবে। জুল থেকে আর্গে কনভার্ট করতে গেলে আমাদের যেটা লাগছে, তাহলে আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা হচ্ছে আর এর সিজিএস এককের মানটা। তাহলে এটা গেল এসআই এককে আর এর এসটিপি তে 1 মোল গ্যাসের জন্য, এটাতে গেল সিজিএস এ আর এর মান 8.314 × 10⁷ আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর এটা গেল লিটার এটিএম অর্থাৎ ব্যবহারিক এককে আর এর মান, ব্যবহারিক এককে। ঠিক আছে। তাহলে আদর্শ গ্যাস অবস্থা সমীকরণ থেকে আমরা আর এর মাত্রিক বিশ্লেষণের দ্বারা আর এর একক
এবং আর এর মানগুলো দেখলাম। ঠিক আছে, চলো আর একটা জিনিস বলে দিই যে এই আরটার ডেফিনেশন যদি আমরা দিতে চাই, ঠিক আছে, আরটার ডেফিনেশন আমি যদি দিতে চাই তাহলে কি হবে, যেহেতু উপরটা এই পিভির গুণফলটা কি বললাম কার্য বা শক্তি আসছে, তাহলে আমরা বলতেই পারি 1 মোল আদর্শ গ্যাসের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে সিস্টেমের বিরুদ্ধে যে পরিমাণ কার্য করতে হচ্ছে। তাহলে আর এর ডেফিনেশনটা কি হবে, আর এর ডেফিনেশনটা বলছে 1 মোল আদর্শ গ্যাসের জন্য উষ্ণতা যদি 1 কেলভিন বৃদ্ধি করতে চাই তাহলে সিস্টেমের বিরুদ্ধে যে পরিমাণ কার্য করতে হচ্ছে সেটাই হচ্ছে আমাদের আর, অর্থাৎ তার মানটা আর এর মানের সমান হবে। কি বলছে একবার দেখে নি, চলো পিভি বাই এনটি, এন এর মান 1 আর টি এর মান যদি 1 বসিয়ে দিই তাহলে পিভি যেটা হবে সেটাই তো আর। আর সমান পিভি কখন হবে, যখন এনটা 1 আর টিটাও 1, তাহলে বলছে 1 মোল আদর্শ গ্যাসের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে সিস্টেমের বিরুদ্ধে যে পরিমাণ কার্য করতে হবে, সিস্টেমের বিরুদ্ধে যে পরিমাণ কার্য করতে হবে সেই কার্যের মানটা আর এর মানের সমান, তার মান আর এর মানের সমান। এটাই হচ্ছে আর এর ডেফিনেশন। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি কি দেখলাম, আদর্শ গ্যাস সমীকরণ থেকে আর এর মাত্রিক বিশ্লেষণ দ্বারা আর এর একক নির্ণয় এবং 3টে পদ্ধতিতে অর্থাৎ এসআই তে, সিজিএস এ এবং ব্যবহারিক এককে আর এর মান কার জন্য, এসটিপি তে 1 মোল গ্যাসের জন্য এই আর এর মানগুলো আমরা দেখলাম। এই আর এর মানগুলো তোমাদের মনে রাখতে হবে এবং বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে এই আর এর মানগুলো কিন্তু তোমাদের লাগবে। 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, 8.314 × 10⁷ আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেল ইনভার্স। এই 3টে মান কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা কি দেখবো, আদর্শ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য এবং ওই বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের থেকে কেন বিচ্যুতি ঘটছে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের ক্ষেত্রে, সেইগুলো আমরা জানবো। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই থাক।